সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেপ্টেল নিবেদিত করোনাকাল অনুষ্ঠানে। দর্শক আপনারা জানেন চীন থেকে যেই করোনা ভাইরাসের উৎপত্তি তা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এখনো পর্যন্ত ১ কোটিরও বেশি মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে এই ভাইরাসে এবং ৫ লাখেরও বেশি মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে। এই ভাইরাসের মোকাবেলায় মানুষ নানা কাজ করছে। এবার ভ্যাকসিন আবিষ্কারের জন্য ১০০ টি প্রতিষ্ঠান এর বেশি কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের চেষ্টার একটি ভ্যাকসিন তারা দাবি করছে তারা অনেক দূর এগিয়ে গেছে। এরই মধ্যে চীনও দাবি করছে তারা ভ্যাকসিনের এখন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এখন তারা মানবদেহে সেটি পরীক্ষা চালাবে এবং তারপর তারা এটি আ হয়তো প্রকাশ করবে। এই ভ্যাকসিন এবং ওষুধ যেটি করোনা ভাইরাসের জন্য প্রয়োগ হচ্ছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আ.ফ.ম. রুহুল হক। আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান খসরু। আমাদের সঙ্গে যুক্ত আছেন আ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক। আ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা শুরু করব। আমরা ১ম এই ডাক্তার মোজাহিরুল হক আপনার কাছে যেতে চাই যে আমাদের ভ্যাকসিন আসলে কোন পর্যায়ে আছে? আ এবং আপনার কাছে এ নিয়ে কি তথ্য আছে? যদি আপনি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন। এই পর্যন্ত ১৪৩ টা গবেষণা হচ্ছে ভ্যাকসিনের উপরে এবং আপনি এর মধ্যে জানেন অনেকেই ১ম এবং ২য় পর্যায়ে শেষ করেছেন। আবার অক্সফোর্ড থেকে যেটা হচ্ছে সেটাতে ৩য় পর্যায়েও তারা কিন্তু পৌঁছে গেছে। চীন তারাও বলছে যে তারা ৩য় পর্যায়ে আছে এবং তারা এমনও সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরো বাইরের কিছু দেশ যেমন সাউথ আফ্রিকার কথা এসছে, বাংলাদেশের কথা এসছে, ব্রাজিলের কথা এসছে, যে সমস্ত জায়গায় তারা এই ভ্যাকসিনটাকে মানুষের মধ্যে তারা কিন্তু প্রয়োগ করবেন এবং এর দেখবেন যে এটা কতখানি সফল ভাবে কাজ করতে পারে, পাশাপাশি মানুষের জন্য কোনো রকম ক্ষতিকারক দিক আছে কিনা এটার। এইটা বলে যেই ডব্লিউএইচওর একটা সলিডারিটি ট্রায়াল বলে, এটা ডব্লিউএইচও শুরু করেছে প্রথম দিক থেকেই এবং এইখানেও পৃথিবীর বিভিন্ন দেশের এটা কিন্তু ওই ১৪৩টার মধ্যে ইনক্লুডেড এই সলিডারিটি ট্রায়াল। সেটা ডব্লিউএইচও কিছু ফান্ডিং করতেছে বিভিন্ন দেশের সাথে নিয়ে ভ্যাকসিন ব্যাপারে এটার স্পেসিফিক কোনো ওষুধ আবিষ্কার করা যায় কিনা। এবং আমরা যেটা জানতে পারছি ডব্লিউএইচওর কাছ থেকে ভেরি রিসেন্টলি কালকে যেটা বলেছে তারা যে এখনো তারা মনে করছেন যে এটা প্রয়োগ করতে গেলে আমাদের আরো ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে। তো এই ১২ থেকে ১৮ মাস সময় আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এইটা সফল প্রয়োগ, তারপরে তার রেজাল্ট আসবে এবং তারপরে এটা প্রস্তুত করার ম্যানুফ্যাকচারিং এর বিষয়টা আসবে বা প্রডিউস করার বিষয়। এখন কথা হচ্ছে পৃথিবীর যে জনসংখ্যার উপরে এটাকে আলটিমেটলি প্রয়োগ করতে হবে আমাদের। আমরা যদি সেই দিকটা দেখি তাহলে দেখা যাবে ব্রাজিলের মতো দেশ তারা অক্সফোর্ডের সাথে অলরেডি একটা চুক্তি করে ফেলেছে যে তারা কি পরিমাণ ভ্যাকসিন তারা নিবে এবং এই চেষ্টাটা পৃথিবীর অন্যান্য দেশও করছে। চীন যেমন আমাদেরকে বলেছে যে আমরা তাদের কাছ থেকে প্রথম দিকেই তারা যদি এই ভ্যাকসিনে সফলকাম হয় বাংলাদেশকে তারা প্রথমেই এই টিকাটা দিবে। কিন্তু আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু ভ্যাকসিন তৈরি করতাম, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে কিন্তু ভ্যাকসিন তৈরি হতো এবং এটা সেই ভ্যাকসিন সফলভাবে কিন্তু বাংলাদেশ ব্যবহার করেছে। আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, আমি ওই প্রসঙ্গটাতে এই জন্য আসলাম যে আমাদের প্রস্তুতি দুইটা। একটা হলো আমাদের কিন্তু জনসংখ্যা খুব বেশি এবং এই জনসংখ্যার লোককে যদি ভ্যাকসিন দিতে হয় তাহলে আমরা যদি এই বিদেশ থেকে ভ্যাকসিনটা ইম্পোর্ট করতে যাই সেটার একটা বিষয় আছে। আরেকটা বিষয় যদি আমরা আমাদের দেশে তৈরি করা চেষ্টা করি এখন থেকে, যে কি মানে আমাদের এই ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের আমরা যে ভ্যাকসিন তৈরি করতাম সেই ল্যাবের এবং সেই ইউনিটটার
কি অবস্থা এখন আছে এইটাকে যাচাই করে এইটাকে কিভাবে মানসম্মত একটা ল্যাব হিসাবে প্রতিষ্ঠা করে বা ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসাবে প্রতিষ্ঠা করে আমরা কিভাবে এটা করতে পারি, আমাদের কিন্তু দেরি না করে এখনই সেটা শুরু করা উচিত। কারণ আমরা যদি নিজেরা তৈরি করতে না পারি, তাহলে যেটা হতে পারে যে অন্যান্য দেশের সাথে আমরা কম্পিট করে যদি এটা কিনতে যাই, সেইখানে আমাদের সীমাবদ্ধতাটাও আছেই। আমরা আমাদের যে রিসোর্সটা আমরা সেই কিনতে গেলে যেটা খরচ করতে হবে, বা ডব্লিউএইচও অবশ্যই কিছু দেবে আমাদেরকে, কিন্তু তারপরেও অন্যান্য অর্গানাইজেশনও দিবে, যেমন ইউনিসেফও দিবে, এবং এরকম আমাদের দিয়ে আসছে, এখনো দিচ্ছে। সেই জায়গায় আমরা নিজেদের প্রোডাকশনটা আমরা করতে পারি কিনা চিন্তা করতে হবে। তবে চীনের এটা যেহেতু হিউম্যান ট্রায়ালটা আমাদের এখানে হবে থার্ডটা, সেই জন্য আমরা আশা করতে পারি যে আমরা উই বিকাম এ পার্টনার দেন, এবং আমরা তাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হতে পারি যে আমরা আমাদের কি পরিমাণ কত ইউনিট আমাদের লাগতে পারে, এবং সেটা ফ্লোটা কিভাবে এনশিওর করতে পারি যে আমাদের। মোজাহির হক, আপনার কাছে আবার আসবো। আমি একটু সাইদুর রহমান খসরু আপনার কাছে একটু আসি। যে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 12 থেকে 18 মাস সময় লাগবে, কিন্তু আমরা জানি অক্সফোর্ড যেটি বলছে যে তারা আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ তারা একটি মানে ফলাফল দিতে পারে এই ভ্যাকসিন নিয়ে। আপনার কাছে কি মনে হয় যে এটি কবে নাগাদ হতে পারে এবং সেটি আমরা কিভাবে পেতে পারি? তার কিছুটা কিন্তু আভাস আমাদের মোজাহির হক স্যার দিলেন। সাইদুর রহমান। জি, ধন্যবাদ। খুবই মানে এখানে অনেকগুলো যদি ব্যাপার আছে আসলে। অক্সফোর্ডের যে আশাবাদ, সেটা গত 2-3 দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ইভ্যালুয়েশন, স্যার যেটা বললেন যে সমস্ত ভ্যাকসিন গুলো সম্পর্কে তাদের একটা আসলে R&D বুক করেছে ডব্লিউএইচও, সেখানে ওনারা সবার উপরে জায়গা দিয়েছেন অক্সফোর্ডের ভ্যাকসিনটাকে। ওনারা মনে করছেন যে এটা সবার আগে আসবে, এবং সেখানে দুটো অংশ তারা বলেছে। যে একটা হচ্ছে যে তাদের এটা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসতে পারে, কিন্তু অক্সফোর্ডের যে লিডটা বেশি অ্যাডভান্টেজটা আছে অক্সফোর্ডের নাই আসলে এখন আর ভ্যাকসিনটা, এটা নামেই অক্সফোর্ড, এটার মালিকানা এখন হচ্ছে মানে অ্যাস্ট্রাজেনেকা। এমনকি এটার নামটা চেঞ্জ হয়ে গেছে ইন দ্য মিন টাইম। এই আসলে এটার নাম শ্যাডক্স ছিল, সেখান থেকে এখন AZD1222, মানে এটা ডিফারেন্ট, মালিকানা চেঞ্জ হয়ে গেছে। এবং 100 থেকে তারা আসলে 10টা ফ্যাক্টরিতে বানানোর জন্য ইতিমধ্যে অর্ডার দিয়ে ফেলেছে, মানে ফ্যাক্টরি গুলো ভাড়া করে ফেলেছে। সো অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, শ্যাডক্স যে ভ্যাকসিনটা ছিল, সেটা মূল অ্যাডভান্টেজ হচ্ছে এটা বানানোর জন্য এটার মালিক হিসেবে যারা এটা প্যাটেন্টটা কিনেছে এবং তারা যে অ্যারেঞ্জমেন্টটা করছে ম্যানুফ্যাকচারিং এর, সেই কারণে মনে করা হচ্ছে যে তারা বলতেই চাচ্ছে যে তারা আসলে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে আসলে ম্যানুফ্যাকচারিং, মানে অন্তত পক্ষে 10 কোটি ভ্যাকসিন তারা দিতে পারবে। এই দাবিটার পেছনে কারণ হচ্ছে তাদের বেশ কতগুলো বড় ফ্যাক্টরি তারা ভাড়া করেছে, এবং এটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট। মানে যে কথা আপনি বলছেন যে তাদের সেপ্টেম্বর অক্টোবরের আগ পর্যন্ত তারা আসলে বলতে পারবে না যে এটা আসলে কাজ করবে কিনা মানুষে, কিন্তু এটা একটা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, তারা অলরেডি তারা আসলে এটা করে ফেলেছে। সো এখানে যেটার কারণ হচ্ছে এই ভ্যাকসিনটার পেছনে আসলে এটা একটা নতুন টেকনোলজি, এবং এইটা পৃথিবীতে প্রথমবারের মতন আসলে মানব দেহে এই প্রযুক্তির ভ্যাকসিন ব্যবহার করা হতে যাচ্ছে। সো এখানে সেজন্য একটু অনেক বেশি উচ্চ আশাবাদ। আরেকটা কারণ হচ্ছে এটার লিড করছেন তিনি সারা গিলবার্ট, তিনি বিশ্বখ্যাত আসলে ভ্যাকসিন রিসার্চে। সো দুটো পয়েন্ট, একটা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি এবং পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, সেই কারণে এটা একটা আলাদা ভ্যালু পেয়েছে। কিন্তু আসলে রেসটাতে কিন্তু কাছাকাছি আছে আসলে মডার্নার ভ্যাকসিনটাও, মানে যেটা আমেরিকান ইয়েতে ম্যাসাচুসেটস অরিজিনাল একটা কোম্পানি, তাদেরটাও ডিফারেন্ট টেকনোলজি। সবচেয়ে রিস্কি হচ্ছে এইভাবে, রিস্কি বলতে আমি বলবো যে আসলে এই ব্যাপারটা, কারণ সেফটি ইস্যুটা খুব মেজর ভ্যাকসিনের বেলায়। এখানেও এটা নতুন প্রযুক্তি, এখানেও তারা একটা মেসেঞ্জার আরএনএ দিয়ে, কোনো তারা ভাইরাস দেয়নি, একটা মেসেজ পাঠাবে। ওই মেসেজটা যেটা আমরা সবাই এখন চিনি এই ছবি দেখতে দেখতে, যে স্পাইক প্রোটিন, ওই মেসেজটা দেওয়া হবে শরীরের ভেতরে, যে ওই স্পাইক প্রোটিন তৈরি হবে, ওইটার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হবে। এখানে কিছু ঝুঁকি সব জায়গায় থাকবে, কারণ এই ধরনের প্রযুক্তিগুলো কখনোই ব্যবহার করা হয়নি। সো সেফটি দেখা হচ্ছে, এবং আপনারা জানলে ইয়ে হবে, আসলে সেফটি দেখার ক্ষেত্রে বেশ তাড়াহুড়া হয়েছে। আমি কোনো এটা পেসিমিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না, পৃথিবীতে আজ অবধি এইরকম দ্রুত গতিতে কোনো ভ্যাকসিন গবেষণা করা হয়নি আসলে। তো দ্রুত গতির যে সুবিধা, সেটা হচ্ছে পৃথিবীর মানুষকে বাঁচানোর এফোর্টটা দেওয়া হচ্ছে, কিন্তু একই সঙ্গে ফেজ 1 ফেজ 2 তে যে জিনিসগুলো দেখা হয়, সেই সেফটি কিন্তু মার্চ করে দেখা হয়েছে এখানে, মানে প্যারালালি রান করা হয়েছে সেফটি এফিকেসি স্টাডি গুলো। সো এখানে কিছু ব্যাপার ঘটতে পারে, দুর্ঘটনা, সেই জন্য সবাই খুব সাবধান। যেটা স্যার বলেছেন, সলিডারিটি আসলে এই জায়গাটা হাত দিবে। সলিডারিটি শুধু গবেষণা এখন করবে না, সলিডারিটি এখন বলছে যে যে কয়টা ক্যান্ডিডেট ভ্যাকসিন আসবে তাদেরকে ঠিক যেভাবে ড্রাগ ট্রায়াল করে, এটাকে ওরা বলছে এটা অ্যাডাপটিভ ডিজাইনের রিসার্চ।
যে একসঙ্গে 4টা-5টা ক্যান্ডিডেট ভ্যাকসিনকে নিয়ে তারা কম্পেয়ার করবে এবং যেটাকে একটু কম ইফেক্টিভ দেখাবে এটা ড্রপ করে দিবে, সো দ্যাট গ্র্যাজুয়ালি এটা কম্পিটিশনের মধ্যে দিয়ে অ্যাডাপ্টিভ ডিজাইন খুবই দ্রুত ওনারা মনে করতেছে যে এই 4টা বা 5টা থেকে সবচেয়ে ভালো যেটা সেটা তারা সামনে নিয়ে আসতে পারবে। সো এই সলিডারিটি ভ্যাকসিন অংশটুকু আসলে এটার দিকে আমাদের তাকিয়ে থাকা লাগবে, যেটা ওনারা বলেছে যে 12 থেকে 18 মাস, যেটা WHO বলেছে। কিন্তু যে কথাটা স্যার বলছেন বা WHO এর হিসাবের মধ্যে যেটা হচ্ছে যে প্রোডাকশন, এবং প্রোডাকশনের ক্ষেত্রে আসলে কেউ কোনো 600 কোটি দিয়ে পারবে না। এখানে কিন্তু আসলে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ইস্যু কাজ করবে, তার মধ্যে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ইবোলা বা অন্যান্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এটা প্রাইমারি রিস্কি পপুলেশনকে। রিস্ক বলতে দুই গ্রুপকে মনে করে, একটা হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার এবং সিকিউরিটি পার্সোনাল, আরেকটা গ্রুপ হচ্ছে যাদের কোমোবিলিটির কারণে তাদের হাই রিস্ক। সো প্রায়োরিটাইজ করবে এইভাবে। সো বাংলাদেশে যদি প্রস্তুতি বলেন, বাংলাদেশকে প্রস্তুত হতে হবে যে ওনারা এই প্রায়োরিটি অনুযায়ী কোন পপুলেশনের জন্য আসলে ভ্যাকসিন প্রস্তুত করবেন ইন দ্য ফার্স্ট। সাইদুর রহমান, আপনার কাছে আবার আসবো আমরা একটু। ডক্টর রুহুল হক, আপনার কাছে একটু যেতে চাই। দুটো বিষয় এখানে মানে পেলাম। একটি হচ্ছে কি যে আসলে এই যে ভ্যাকসিন সেটি হচ্ছে সেই ফর্মুলা যদি নিয়ে আসা হয় তাহলে আমাদের দেশে সেটি বানানোর সক্ষমতা আছে কিনা একটি বিষয়। আরেকটি বিষয় যে এই ভ্যাকসিন আমরা কিভাবে পেতে পারি সেটার প্রস্তুতি সরকারের কি কতটুকু আছে? যেহেতু আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য। রুহুল হক। এই আমরা আমাদের দেশে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সাকসেসফুলি চলছে। এটি সবই আমরা বাইরে থেকে আনি, প্রায় সামান্য কিছু আমাদের এখানে কিছু হয় পার্শ্ববর্তী দেশ থেকে পাই, কিন্তু বেশিরভাগই আমরা বাইরে থেকে পাই এবং বেশিরভাগই ফরেন ফান্ডের ডোনেশনে এবং আমাদের কিছু পার্টিসিপেশন হয়। সুতরাং যেটি পাই সেটা বাইরে থেকেই, এবং এখন যখন এটি নতুন ভ্যাকসিন তৈরি হতে যাচ্ছে সুতরাং বাইরে থেকেই পেতে হবে। আমাদের দেশে কিছু কিছু ফ্যাক্টরিওয়ালারা ভ্যাকসিন তৈরির প্রোগ্রাম তৈরি করেছিলেন, এটা সম্বন্ধে আমার একেবারে রিসেন্ট আপ টু ডেট নলেজ নেই যে হাউ ফার দে আর প্রিপেয়ার টু টু প্রিপেয়ার ভ্যাকসিন লাইক দিস। সুতরাং কিছু কিছু কোম্পানিরা এগিয়েছিল, কিন্তু তারা অনেক ইনভেস্টও করেছে, কিন্তু লেটেস্ট ইনফরমেশন আমার কাছে নাই যে whether they are capable of manufacturing once this is released, যে তারা এখানে করতে পারবে কিনা। তা না হলে আমাদের বাইরে থেকেই নিতে হবে। বাইরে থেকে নেওয়ার মেন প্রবলেম যেটা শুনছিলেন, ওনারা বলছিলেন ওনারা দে হ্যাভ গট এ রিসেন্ট নলেজ এন্ড কোয়াইট আপ টু ডেট, যে তারা অনেকগুলো ফ্যাক্টরি করেছে। এখন সারা বিশ্বে লোকজন সবাই চাইবে, এখন 200 কান্ট্রি 300 কান্ট্রি সবাই বলবে আমাকে দাও, তো কাকে দিবে সেটাই হলো প্রবলেম। সো আমরা নর্মালি অতীতে কি দেখেছি, যেসব ভ্যাকসিন আমাদের দেশে এসছে আমরা অনেক লো ডাউন দ্য লিস্ট, অনেকদিন পরে পরে পাই, 5 বছর 7 বছর চলে যায়, তারপরে আমাদের দেশে কিছু কিছু পাই। তো সেরকম যদি হয় তাহলে তো খুব মুশকিল। তো সুতরাং আমাদের যদি সেখানে একটা লোবিং এর বিষয় নিশ্চয়ই থাকে, কারণ হচ্ছে কি অবশ্যই যখন অনেকে বলছে যে হ্যাঁ গরিব দেশগুলোকে তারা দেবে অথবা স্বল্পোন্নত দেশ জি তারা জি পাবে, জি কিন্তু সেখানে হয়তো আফ্রিকার কান্ট্রি গুলো প্রায়োরিটি পাবে, বাংলাদেশ হয়তো সেটাই। পাবে। এখানে একটা লবিং এর বিষয় থাকে, সেই ব্যাপারে কি আপনাদের কোনো প্রস্তুতি অথবা আলাপ আলোচনা সেটি সেইটা সরকারের তো মধ্য থেকে হয়েছে কিনা? মন্ত্রণালয়ের সাথে তো আমি এখন ডাইরেক্টলি কাজ করি না। আমি যেমন গ্লোবাল গাভি যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, যেখানে বিল গেটস এর বিরাট মানি এবং তারা এই ভ্যাকসিন নিয়ে কাজ করে, তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আমি একসময় গাভির বোর্ডের মেম্বার ছিলাম 5 বছর, আমি যখন মন্ত্রী ছিলাম, মন্ত্রী হিসেবে না, দে পিক মি আপ এজ এ পার্সন, তাদের সাথে আমার বন্ধুত্ব ছিল এবং তার বোর্ডকে আমরা বাংলাদেশে নিয়ে এসেছিলাম। এবারও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী গাভি প্রাইজ পেয়েছেন আমাদের ভ্যাকসিনেশনে। সুতরাং তাদের কাছে বাংলাদেশের একটা সুনাম আছে যে উই পারফর্ম ভেরি ওয়েল। তো সেই হিসাবে আমরা প্রায়োরিটি পেতে পারি। তো সেই জন্যই এর লেটেস্ট প্রিপারেশন কি বাংলাদেশের, যেহেতু আমি নট ইন দ্য গভর্নমেন্ট সো আই ক্যানট রিয়েলি কমেন্ট এক্স্যাক্টলি, না, বাট এখানে এখানে হচ্ছে কি, যেহেতু একটা ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই, আমরা যেগুলো বলছি সেগুলো ধারণা থেকে বলছি সবকিছু, জি জি কিন্তু তারপরেও এটি হলে মানে আমাদের তো প্রয়োজন পড়বে মানুষকে বাঁচানোর জন্য। অবশ্যই আপনি অবশ্যই সংসদীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির কিন্তু অন্যতম সদস্য। সেক্ষেত্রে এই যে এই পাওয়ার একটি আয়োজন এবং উদ্যোগ নেয়া, লবিং করা, সেগুলো নিয়ে মানে কোনো মানে কমিটি করা এবং আপনাদের সরকারের মধ্য থেকে আলাপ আলোচনা এখন থেকে চালানো, সেটি কি দরকার আছে কিনা এই মুহূর্তে? আনফরচুনেটলি এসব জিনিস স্বাস্থ্য সম্পর্কীয় কমিটিতে কোনোদিন ডিসকাশন হয় না। অতীতে হয় নাই, আগামীতে হলেও হতেও পারে। সুতরাং যেহেতু অতীতে হয় নাই, সুতরাং সে বিষয়ে আমাদেরকে আমরা অবহিত নয়। তবে ইন জেনারেল যে কথা বলছিলাম, যে যারা আমাদেরকে ভ্যাকসিন দেয় তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো, এই কারণে যে উই পারফর্ম ভেরি ওয়েল। সুতরাং আমি মনে করি যে উইল গেট সাম প্রেফারেন্স। প্লাস এখন যেহেতু একটি দেশ যেমন চায়না বলছে যে বাংলাদেশের ট্রায়াল করবে,
যে কথা বলছিলেন আপনারা, যে উই বিকাম পার্টনার্স। তো যদি আমরা পার্টনার্সটা হই এবং সেই সময় যখন এখানে ট্রায়াল করতে আসে তখন যদি চুক্তিবদ্ধ ভাই এরা সাকসেসফুল হলে তোমরা আমাকে দিতে হবে এরকম, তো সেটা করার রুহুল হক, আপনার কাছে আমার মনে আবার আসবো। আমি একটু ডক্টর মোজাহারুল হক আপনার কাছে আসছে, যেহেতু আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ করেছেন অতীতে, কিন্তু এখানে একটা বিষয় থাকে, যারা অনেক বিলিয়ন বিলিয়ন ডলার এখানে কিন্তু ইনভেস্ট করেছে এই ভ্যাকসিন ইস্যুর জন্য, তো তারা তো তাদের কথাই চিন্তা করবে, তারা কাকে দেবে, সেখানে আর্থিক একটা যোগ্য সাজসের বিষয় থাকে। এখানে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কি কোনো কথার দাম থাকবে? ধন্যবাদ আপনাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখানে ইনভেস্ট করছে বিভিন্ন ল্যাবরেটরিতে। যে আমি বললাম সলিডারিটি ট্রায়ালটা হলো বিভিন্ন দেশের রিসোর্স পুল করে এখন কিন্তু এই যে গবেষণাগুলি চলছে সেখানে ডব্লিউএইচও ইজ এ পার্টনার, তার মানে রিসোর্সটা ডব্লিউএইচও দিচ্ছে এই সলিডারিটি ট্রায়ালে, সুতরাং ডব্লিউএইচওর একটা সে থাকবে। কিন্তু কথাটা হচ্ছে রুহুল হক স্যার যেটা বলছিলেন যে বাংলাদেশের সক্ষমতার ব্যাপারে দুটো, আমি নাম বলবো না, ঠিক হবে না আমার জন্য এথিক্যালি, দুটো কোম্পানি বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন তৈরি করার সক্ষমতা রাখে। আর আমি যে কথাটা বলছিলাম, সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান যেটা, তাদের ভ্যাকসিন তৈরি করার সক্ষমতা ছিল এবং এখন সেই আগের সেই সক্ষমতা নাই। আমরা একসময় অ্যান্টিস্নেক ভেনাম পর্যন্ত তৈরি করতাম এক সময়। তো যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের ফিরে যেতে হবে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের কাছে, আমাদেরকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে তারা এখন কোন পর্যায়ে আছে, তাদের সেই ভ্যাকসিন প্রোডাকশনের সক্ষমতা, এবং এই সক্ষমতাটা বাড়ানোর জন্য একটা প্রায়োরিটি আমাদের সরকারকে এখন নিতে হবে। এটা হলো একটা। আর দ্বিতীয় কথা হলো, আপনার কথার উত্তরে আমি যেটা বলতে চাই যে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু একটা প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতিটা কি? যেমন আমি ব্রাজিলের কথা বললাম, ব্রাজিল অলরেডি চুক্তি করে ফেলেছে অক্সফোর্ডের সেই যারা তৈরি করবে তাদের সাথে, যে তাদের কত লাগবে সেখানে তার একটা আগাম তারা চুক্তি করে রেখেছে। ঠিক সেই রকম পৃথিবীর বিভিন্ন দেশ দে আর অলসো লুকিং ফর যে কত তাড়াতাড়ি তারা এটা চুক্তিবদ্ধ হতে পারে এবং যাতে পেতে পারে। এখন কথা হলো কে যে ফ্রান্সও করতেছে, আপনার ইভেন ইন্ডিয়ার পুনাতে পর্যন্ত তারা রিসার্চ করছে এই ভ্যাকসিনের জন্য, বা আমাদের পাশের। এখন কথা হলো কোন দেশ যে আগে নিয়ে আসবে, এবং আগে নিয়ে আসলেই হবে না, কোয়ালিটি মানসম্মত জিনিসটা উইথ কিপিং অল সেফটি প্রোটেকশন, কোন দেশটা ইফেক্টিভ একটা ভ্যাকসিন আনতে পারবে সেটার উপরে নির্ভর করে। সুতরাং একটা প্রতিযোগিতা তো চলছে সেটার, এবং পাশাপাশি প্রতিযোগিতাটা যেটা চলছে যে আমরা কি করে সেটা আগে পেতে পারি। সুতরাং সবাই কিন্তু দে আর নকিং টু অল দোজ যারা নাকি এখন প্রডিউস করার চিন্তা ভাবনা করছে বিভিন্ন দেশের ল্যাবরেটরিগুলি। তো এখন বাংলাদেশের যেটা করতে হবে, বাংলাদেশ এই করোনা সংক্রমণটা শুরু হয়, আপনারা সবাই জানেন যে সেটা আমরা জানি যে জানুয়ারির একদম প্রথম দিক, মানে শুরু হয়েছে ডিসেম্বরের শেষে, কিন্তু ডব্লিউএইচওর মাধ্যমে আমরা জেনেছি জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে সব কিছু আমরা কিন্তু জানছি ডব্লিউএইচওর মাধ্যমে, এবং আমাদের কি করণীয় সেগুলি। আমরা আমাদের পাশের দেশ মালদ্বীপে যদি যাই, তারা কিন্তু এই যে আমাদের যে টেস্ট কিট নিয়ে যে সমস্যাটা হচ্ছে, আমি একটা রেফারেন্স দিচ্ছি ভ্যাকসিনের ব্যাপারে, আগাম জানিয়ে দিচ্ছি যে যখন ইউহানে সংক্রমণ চলছে, মালদ্বীপ সাউথ ইস্ট এশিয়ার একটা দেশ, সেই দেশটার প্রথমে যেই কাজটা করেছে ফেব্রুয়ারি মাসে তারা এই আপনার পিসিআর টেস্ট কিট কিন্তু কিনে রেখেছে ফেব্রুয়ারি মাসে, তখনও তাদের দেশে কিন্তু যায়নি, তার আগেই তারা এটা জোগাড় করে রেখেছে। এটা হলো প্রস্তুতির একটা বিষয়। বাংলাদেশ যেই প্রস্তুতিটা নেয়নি সোজা কথায়, পাশাপাশি সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি না নেই এবং পরবর্তী কার্যক্রম না ঠিক করি স্ট্র্যাটেজিক্যালি, যে আমি কি করব, অতীতে অনেক কিছু আমরা হয়তো হচ্ছে, কিন্তু সামনে কি করব সেটি একটি বিষয়। কিন্তু এখানে একটি বিষয় যে চীনের বিভিন্ন খবরে কিন্তু আমরা পাচ্ছি তাদের ভ্যাকসিনের এখন সেনাবাহিনী পর্যায়ে তারা কিন্তু এটি প্রয়োগ করবে, প্রয়োগ করার মধ্যে প্রয়োগ করে তারপর সেটি তারা প্রকাশ করবে। সেই বিষয় নিয়ে আরো আপডেট খবর নিয়ে আমরা ফিরবো। আমরা তার আগে ছোট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট বিরতি যাচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আফম রুহুল হক। আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক। আমরা বিরতির আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মানে আমরা যতটুকু পত্রপত্রিকায় খবর পেয়েছি এবং শুনেছি যে চীনের যে ভ্যাকসিনটি তারা আবিষ্কার করেছে, তারা এখন সেটি মানব দেহে প্রয়োগ করবে। সেটি হলো তারা সেনাবাহিনীর মধ্যে এটি ১ম প্রয়োগ করবে। তারপর আ আ সেটি হয়তো তারা প্রকাশ করবে। আর সাইদুর রহমান, আপনি কি এই বিষয়ে জানেন কিনা যে তারা আ এই যে এই ভ্যাকসিনটাই কি সেই ভ্যাকসিন কিনা? হ্যাঁ, চীনের যে ভ্যাকসিনটা আসলে ওরা সিনোভ্যাক, এটা আসলে তারা সাইমালটেনিয়াসলি 1 এবং 2 কে পাশাপাশি করেছে, মানে এটার এফিকাসি সেফটি প্যারালালি দেখেছে। এবং এখন যেটা তারা ফেজ 3 তে যাবে, এটা আশা করা যায় যে সিনোভ্যাক ফেজ 3 তে ঢুকে পড়বে খুবই দ্রুত। এটা ওনারা জুলাইয়েই ঢুকে যাবে বলে ওনারা দাবি করছেন, এবং সেই ক্ষেত্রে ওনারা যেটা সাবজেক্ট হিসেবে আর্মি নেওয়ার সুবিধা আছে চাইনিজ আর্মির জন্য। চাইনিজ, কারণ ভলান্টিয়ার পাওয়াটা এই সময় একটু অসুবিধাজনক। এই জন্য তাদেরকে আসলে ভ্যাকসিন, তাদের ভ্যাকসিনটাও কিন্তু স্যার যেটা বলেছেন ব্রাজিলে না, কিন্তু আপনি যেটা বললেন যে জুলাই ঢুকে যাবে, জুলাই ঢুকে যাবে কি, এটা কি ওপেন করবে ফেজ জুলাইতে 3 তারা তে, নাকি? ফেজ 3 তে, না না ফেজ 3 তে ঢুকে যাবে। যেটা আপনি বলছেন আচ্ছা। যে গভর্নমেন্ট মানে তাদের মানে ফেজ 2 থেকে ফেজ 3 তে চলে আসা, মানে আমরা মনে করি যে এটা আসলে ফেজ 3 টা হচ্ছে লার্জার পপুলেশনে। কারণ 1 এ দেখবে এই সেফটি, 2 তে দেখবে এফিকাসি, 3 তে দেখবে যে বোথ এফিকাসি এন্ড সেফটি ইন লার্জার পপুলেশন। সো এটা মানে হচ্ছে এটা যদি ভ্যালিড হয়ে যায়, ওনারা সেফ দেখেছেন, ওনারা ইফেক্টিভ দেখেছেন, এবং ওনারা ক্লেম না, তো করেছেন এখন যে সেনাবাহিনীর মধ্যে যেটা দেয়া হচ্ছে সেটি কি তাহলে ফেজ 2 না 3? ওটা তো 3। মানবদেহ। মানবদেহ 1 থেকে শুরু, মানবদেহ 1 2 দুটোই মানব, কিন্তু লিমিটেড নাম্বারে। এবং এটা লার্জার পপুলেশন, হ্যাঁ, লার্জার। এটা লার্জ পপুলেশনে 1 এবং সেফটি দেখা হয়েছে মানব দেহে, 2 তে এফিসিয়েন্সি দেখা হয়েছে মানব দেহে, এবার অনেক বেশি মানুষের মধ্যে দেখা হবে। এবং এখানে যেটা স্পেসিফিক্যালি ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে, চাইনিজ ভ্যাকসিনটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো ওইটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটার এডিকুয়েট পেয়েছেন তারা, এবং তারা বলছেন 90%, যেটা আসলে মনে করা হয় যে অন্তত পক্ষে 1 বছরের ইমিউনিটি দিবে। এটা হচ্ছে সবচেয়ে সম্ভাবনার জায়গা চাইনিজ ভ্যাকসিনটার, যেটা কিন্তু এখন নিউট্রালাইজিং টাইটার এখন অ্যান্টিবডি, বাকি দুটো ভ্যাকসিনে কিন্তু এটা এখনো কেউ প্রমিসটা বলতে পারেনি। সো চাইনিজ ভ্যাকসিনটা প্রমিসটা হচ্ছে এই জায়গায় যে ওনারা যেই অ্যান্টিবডি, নিউট্রালাইজিং অ্যান্টিবডি যেটা ভ্যাকসিনকে নিউট্রালাইজ, ভাইরাসটাকে নিউট্রালাইজ করবে, সেটা ওনারা দেখেছেন যে 90% এর উপরে থাকতেছে টাইটার এই ভ্যাকসিনের মাধ্যমে, কিন্তু সেটা অল্প সংখ্যায়। এখন ওরা অনেক বেশি মানুষের মধ্যে দেখবেন, এবং অনেক রেসের মধ্যে দেখবেন আসলে, অনেক পপুলেশন। এবং তখন যেটা বলছিলাম যে তারা ব্রাজিলেও দেখবেন আসলে, শুধু যে ওনাদের দেশে আরো দেখবেন তা না, ওনারা পৃথিবীর বিভিন্ন পপুলেশনে দেখবেন, কারণ আসলে ইমিউনোলজিক্যাল স্ট্যাটাসের উপরে, এবং এই ভাইরাসটা বেশ মিউটেশন হয়েছে, এই ব্যাপারটা খুবই খেয়াল করা জরুরি। যে যেহেতু ওনারা করবেন যেই ভাইরাসটাকে, সেই ভাইরাসটার ইতোমধ্যে 300 বেশি মিউটেশন হয়েছে, 12টা খুব ইম্পর্টেন্ট মিউটেশন। সেই 12টা মিউটেশনের কারণে কিন্তু স্পাইক প্রোটিন যে চেঞ্জ গুলো হয়েছে, আনফরচুনেটলি যদি এমন হয় যে ভ্যাকসিনটা ওই প্রোটিনটাকে মিস করলো, মানে মিউটেশন হয়ে যাওয়ার কারণে, তাহলে কিন্তু অ্যান্টিবডিটা তখন কাজ করবে না। সেই জন্য আমরা বলছি যে চাইনিজরা এই অঞ্চল নিয়ে কাজ করতেছে, তাদেরকে অঞ্চলের বাইরে, যে জন্য তারা ল্যাটিন আমেরিকা যাবে, ডিফারেন্ট এনভায়রনমেন্ট এবং ডিফারেন্ট পপুলেশনে যে মিউটেশনের পরে ভাইরাস যেটা তৈরি হয়েছে, সেখানেও যদিও চেষ্টা করা হয় ভাইরাস ডেভেলপমেন্টের, যে টোটাল জেনোম সিকোয়েন্সিং গুলো আপনারা জেনেছেন, ওই সিকোয়েন্সে তারা বোঝার চেষ্টা করেছে যেই জায়গাগুলো মিউটেশন হয়েছে সেগুলো সব অ্যাভয়েড করা হয়েছে এই ডেভেলপমেন্টের প্রসেসে, যেন মিউটেশন এটার ইফেক্টিভনেসকে এফেক্ট না করে। কিন্তু তারপর এটা অ্যাভয়েড করা অনেক সময় জটিল হয়। কিন্তু আমরা মনে করি যে চাইনিজ ভ্যাকসিনটার প্রমিস খুবই হাই এখন, যদিও ডব্লিউএইচও অ্যাসেসমেন্টে অক্সফোর্ডকে উপরে রাখা হচ্ছে, বাট এই মুহূর্তে আমরা নিউট্রালাইজিং টাইটার ডেভেলপমেন্টের দিক থেকে যদি ভাবি, ফেজ 3 তে অ্যান্টিবডি যথেষ্ট, এবং এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডি তৈরির দিক থেকে সানোভেককে আসলে অনেকখানি আগে রাখা যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা একটা ট্র্যাডিশনাল টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, মানে যেটা নাকি টাইম টেস্টেড টেকনোলজি, সানোভেক সেই টেকনোলজিটা ব্যবহার করেছে, সেই জন্য এটার প্রমিস বেশি বলে মনে করা হয়। আচ্ছা। না, এই যে আপনি যেটা বললেন যে এটি তো করা হচ্ছে, আমাদের কিন্তু এই করোনা ভাইরাস এসছে গত ডিসেম্বর মাসে। সময়টা খুব কম। এই অল্প সময় তাড়াহুড়ো করে কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য বেশি তোড়জোড় করা হচ্ছে। এই যে তাড়াহুড়ো করে একটি ভ্যাকসিন আবিষ্কার করা হচ্ছে, এটা প্রয়োগ করা হবে, সেক্ষেত্রে জনস্বাস্থ্য ঝুঁকি কতটুকু থাকবে বোঝার হোক, আপনি যদি একটু বলেন?
খুবই মানে আপনি এটা আমরা বলতে চাই না মিডিয়াতে, আসলে এই জায়গাটা সেন্সিটিভ, মানে এটা এতটাই সেন্সিটিভ ইনফরমেশন যে এটা মিস ইন্টারপ্রিটেড হতে পারে। সেজন্য যে আসলে এই মানে ভ্যাকসিন রিসার্চের এই জায়গাটায় যে তার সেফটি স্টাডি গুলো যেভাবে করা হয়, স্ট্যান্ডার্ড যে প্রোটোকল যেভাবে করা হয়েছে ঐতিহাসিক ভাবে গত 30-40-50 বছর যাবত ভ্যাকসিন গুলোতে, সেই প্রোটোকল এখানে ফলো করা সম্ভব হয়নি। কিন্তু রিডিজাইন করা হলেও এখানে সেফটিটাকে অবশ্যই ফার্স্ট রাখা হয়েছে, মানে এবং এটাকে পরবর্তীতে আসলে যখন নাকি রেগুলেটরের কাছে ওনারা ডকুমেন্ট জমা দিবে, ওনাদেরকে কিন্তু ফেজ 3 যাওয়ার জন্য 1 এবং 2 এর ডকুমেন্ট জমা দিতে হচ্ছে, এবং তারা ওই ডকুমেন্টের পরে একটা প্রোটোকল বলতেছে ফেজ 3 প্রোটোকল। অলরেডি মডার্না এবং স্যানোভ্যাক তারা ফেজ 3 প্রোটোকল জমা দিয়ে ফেলেছে। সো সেখানে সেফটিটা তাদের ডাটা জমা দিতে হয়েছে। সো আমরা এই ক্ষেত্রে তাড়াহুড়োটার জন্য আমরা একটু অস্বস্তি বোধ করতেছি বটে, কিন্তু আমরা মনে করি যে রেগুলেটর এবং সায়েন্টিস্ট কমিউনিটি এটা যে রিভিউ করবেন যারা, ওনারা আমার মনে হয় যে মানুষের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কোনো ভ্যাকসিনের অনুমোদন যত বড় বিপদে তারা এটা দিবেন না, এটা আমার বিশ্বাস আছে। এবং এই ক্ষেত্রে আসলে 4টা রেগুলেটরের কিন্তু একটা বডি আছে। স্যার তো দাবিতে ছিলেন, স্যার জানেন এগুলা, যে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, জাপান, মানে এই 4টা দেশে কিন্তু যদি মনে করেন ফ্লু ভ্যাকসিন, মানে ওদের যে 10 মেম্বারের 4 মেম্বার তারা থাকে। এবং এবার কিন্তু ডব্লিউএইচও থেকে আমেরিকানরা ফান্ড প্রত্যাহার করার কারণে ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রসেসের বাইরে চলে যাবে তারা, এবং তাদের জন্য ফ্লু এর ভ্যাকসিন, এই তখনই ফ্লু এর প্যানেল আছে, কিন্তু এই প্যানেল কিন্তু বসে ঠিক করে যে কি রকম ফ্লু এর ভ্যাকসিন হবে। এবং আমেরিকানরা যেহেতু এবার ডব্লিউএইচও এর বাইরে থাকবে, ফ্লু ভ্যাকসিন পৃথিবীতে হয় 50 কোটি, 17 কোটি নেয় আমেরিকানরা। এইবার তারা কিন্তু ডব্লিউএইচও থেকে বের হয়ে যাওয়ার কারণে তাদের ভ্যাকসিন তৈরি করতে অসুবিধা হবে। তারা এগুলো আসলে বুঝতে পারছে না এখন। এগুলো কিন্তু আর কিছুদিনের মধ্যে সারফেসে আসবে যে ভ্যাকসিন রিসার্চ কিন্তু সবচেয়ে সেন্সিটিভ রিসার্চ, এবং এগুলো কিন্তু আপনি যেটা বলছেন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়, সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার হয়। হেলথ সায়েন্সের সবচেয়ে বেস্ট টেকনোলজি, হাইয়েস্ট লেভেল টেকনোলজি হচ্ছে ভ্যাকসিনে। সেখানে আসলে এই ধরনের ঝুঁকি কখনোই কেউ নিবে না, এবং যারা এটা থেকে বের হয়ে যাচ্ছে তারা কিন্তু আসলে সায়েন্সের মেইন স্ট্রিম হেলথ সায়েন্স থেকে বাইরে চলে যাবে। না, যেটি আপনি বলছিলেন বারবার যে এই ভাইরাসটা বারবার হচ্ছে মিউটেশন করছে বিভিন্ন সেটা করার কারণে এই যে ভ্যাকসিন তৈরি হচ্ছে সেটি কিন্তু একটি স্বাস্থ্য ঝুঁকি কিন্তু থেকেই যায়। মোজারুল হক, আপনি কি বলেন যে এই যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে সেখানে WHO এর ভূমিকা কি থাকবে? তারা আসলে কিভাবে এটি প্রতিরোধ করতে পারে? ধন্যবাদ আপনাকে। ডব্লিউএইচও কিন্তু তার নিজস্ব সায়েন্টিস্টদের এখানে ব্যবহার করে না। ডব্লিউএইচও তার সায়েন্টিস্টদেরকে ব্যবহার করে মনিটরিং করতে, সুপারভাইজ করতে। ডব্লিউএইচও তাদের সায়েন্টিস্টদেরকে ব্যবহার করবে, এবং আপনি দেখেন যেখানে যেখানে সলিডারিটি ট্রায়াল হচ্ছে সেখানে ডব্লিউএইচওর সায়েন্টিস্টদের ইনভলভমেন্ট আছে, এবং তারা ডব্লিউএইচও ততক্ষণ পর্যন্ত না, যেমন আপনি জানেন অনেক ওষুধ অনেক দেশে ব্যবহার করতেছে, এবং আপনি বেশ কয়েকটা ওষুধের নামও জানেন যাদেরকে নাকি ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন বা এই ধরনের যে মেজারগুলি আছে সেগুলি নিয়ে জাপানের মতো দেশেও পারমিশন দিয়েছে অনেক ওষুধকে। এবং এইখানে এই ভ্যাকসিনের বিষয়টা হলো যে আমেরিকা কিন্তু নিজেরাও চেষ্টা করতেছে, আপনার ফ্রান্স চেষ্টা করতেছে, আমি তো বললাম এর আগে যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াও চেষ্টা করতে। কিন্তু কথাটা হলো আলটিমেটলি কেন ডব্লিউএইচও বলছে যে 12 থেকে 16 মাসের কথা হলো যে ডব্লিউএইচওর একটা নিজস্ব একটা মেকানিজম আছে যেটা দিয়ে তারা এনশিওর করবে যে এইটার এফিকেসি এবং সেফটি, এই যে দুটো জিনিস দেখার বিষয়, এইটা যতক্ষণ পর্যন্ত না সে 100% এনশিওর করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা একটা ক্লিয়ারেন্স যেটা বলে অথেন্টিকেশন, সেইটা ডব্লিউএইচও কিন্তু করবে না। আপনি লক্ষ্য করলে দেখবেন নানা ওষুধ কিন্তু ব্যবহৃত হচ্ছে। ডব্লিউএইচও এই যে প্লাজমা থেরাপি নিয়ে এত হইচই হচ্ছে বাংলাদেশে, ডব্লিউএইচও কিন্তু কোনোটাকেই এখন পর্যন্ত অথেন্টিকেট করে নাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এই মানে পরবর্তীতে আমরা যেটি বলছিলাম যে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে এটা আমরা একটু ডক্টর রুহুল হক আপনার কাছে যে আসবো। এই যে বলা হয় যে মিউটেশন হয় এই ভাইরাসটি, তারপর যে আমাদের দেশে কি এইটার এই যে জিনোম সিকোয়েন্স যেটি করা মানে সেটি কতটুকু মানে হয়েছে, সেটা যদি করা না হয় তাহলে তো আমার মনে হয়, আমি এই কারিগরি বিষয়টা অত ভালো বলতে পারবো না, কিন্তু এই ভ্যাকসিনটা তাহলে কি আমরা কি ঝুঁকির মধ্যে পড়বো কিনা? কিন্তু আমি যতটুকু শুনেছি তাদের কাছ থেকে, যতটুকু রিয়েল নলেজ, যে মিউটেশন গুলো হয়েছে সেগুলো খুব খুব সিরিয়াস ধরনের মিউটেশন না, মোটামুটি 10-12টা বোধহয় মিউটেশন যেটা লক্ষ্য করা গেছে, নট ভেরি সিরিয়াস। আপনাকে মনে রাখতে হবে যে ভাইরাস ইজ অলওয়েজ মিউটেটিং। এই যত করোনা ভাইরাসের এই যে
19-এর আগে কোভিড যত আছে সব কিন্তু মিউটেট হচ্ছেই। সুতরাং এই মেন প্রবলেম হচ্ছে যে কথা আপনি বলেছেন এবং ওরা বলছে যে মিউটেশন হয়ে গেলে যে ভ্যাকসিনটা হয়তো চায়না এফেক্টিভ সেটা হয়তো বাংলাদেশে এফেক্টিভ না, সেটাও এফেক্টিভ না। আমরা তাহলে তো ইতিমধ্যে একটা দেখছি অ্যান্টিবায়োটিক কিন্তু বেশি দিন কাজ করবে না। সেই ক্ষেত্রে না, সাধারণভাবে আমি সেটাই তো যতটুকু বুঝি। প্রবলেম। না, ব্যাকটেরিয়া আর ভাইরাসের মধ্যে একটু তফাৎ আছে। তো ওটা তো আমরা নরমালি ব্যাকটেরিয়াল কাজ করে, আর ভাইরাস তো এটা অলওয়েজ চেঞ্জিং ইটসেলফ খুব ফাস্ট, আমাদের চেয়ে তো অনেক বেশি বুদ্ধিমান। সুতরাং সেখানেই প্রবলেম আমাদের। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে আমরা যে জানি যে ভাইরাস চেঞ্জিং কন্টিনিউয়াসলি, এবং সেটাকেই দেখার জন্যই এই যে বিভিন্ন যে ব্রাজিলে করবে, বাংলাদেশ করবে, চায়নায় করবে এবং সব জায়গায় করে দেখবে। আপনারা তো জানেন বোধহয়, আপনারা নিশ্চয়ই মিডিয়াতে জানে যে বাংলাদেশের এখানে আমরা যেখানে যে অ্যানালিসিস করেছে তাতেই ধরা পড়েছে 10-12 না 15টা বোধহয় মিউটেশন আমাদের দেশেই ধরা পড়েছে। সুতরাং কিন্তু এটি নান অফ দেম আর ভেরি সিরিয়াস, এবং কেউ মনে করছে না যে এই ভ্যাকসিনেশন গুলো যে একটা ভ্যাকসিন করে কাজ করবে কি করবে না। দিস অনলি টাইম উইল সে, যে কথা বলছিলেন রহমান সাহেব, যে এই যে লার্জ পিপুলের উপর এবং বিভিন্ন দেশের মানুষের উপরে যেটা দিলে এটা কাজ করে কি করে না না, দেখেই ডক্টর বুঝতে রুহুল হবে। হক, যে আমাদের দেশের যে হেলথ প্রোটোকলটা সেটি আসলে কে ঠিক করে দেবে? WHO ঠিক করবে নাকি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য না, অধিদপ্তর না, সেটি করবে? ডব্লিউএইচও তো বেসিক্যালি ঠিক করে দেয় কি করে কোন কে কোথায় কি ভ্যাকসিনেশন প্রসিডিওর, তারপরে তো আমরা আমাদের মতো করে কিভাবে কোথায় কাকে দিতে হবে কি করব আর সেটা ঠিক করতে হবে। কিন্তু ইটস ইউজুয়ালি উই ফলো দি ডব্লিউএইচও লাইন। ডব্লিউএইচও নর্মালি বলে দেয় যে দিস ইজ দি ইউজুয়াল প্রসিডিওর, যেহেতু আমাদের ওই লেভেলের এক্সপার্ট আমাদের দেশে নেই, সুতরাং আমাদের দেশে সেটাই হয়। আপনারা যেমন বলছিলেন যে মজার বলছিল যে আমাদের দেশে দুটি কোম্পানি ভ্যাকসিন তৈরি করার, এটার সাথে আই ওয়াজ ভেরি মাচ মানে অ্যাসোসিয়েটেড। আমি যখন মন্ত্রী ছিলাম তখন ডব্লিউএইচওর মার্গারেট চ্যানের কাছ থেকে একেবারে কথা আদায় করে নিয়েছিলাম। সে বলেছিল হোয়াট এভার ইজ নেসেসারি আই উইল গিভ ইট টু ইউ। সে যদি আমাকে মানে বাংলাদেশকে সেই সময় টেকনোলজি না দিত, এই কোম্পানিগুলো কিন্তু পারতাম না। দিস ওয়াজ ফ্রি অফ কস্ট, অ্যাডভাইস অ্যান্ড টেকনোলজি। তাই তো আমার মনে হয় রহমান সাহেব জানেন যে এভরিথিং ওয়াজ গিভেন অলমোস্ট ফ্রি অফ কস্ট, যে তারপরে আমাদের এই কোম্পানিগুলো ডেভেলপ করেছে। আমি সে কথাই বলছিলাম তাদের ক্যাপাসিটি আছে, বাট আই ডোন্ট নো দ্য রিসেন্ট এই গত 5-6 মাস 1 বছরে কি কোন স্টেজে আছে তারা হয়তো তৈরি করতে পারবে টেকনোলজিটা দিলে, কিন্তু নতুন করে আমরা ভ্যাকসিন প্রডিউস করতে পারবো কিনা সেই টেকনোলজি আমাদের এখনো নেই। আমরা উই ক্যান রিপ্রডিউস, কিন্তু প্রডিউসটা কিন্তু পুরোটা তাহলে আমদানির উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। আমদানি, যেহেতু আমরা কিন্তু পারছি আমরা না, আমরা বললাম যে ফর্মুলাটা আমরা নিলে উই ক্যান, সেটা করতে পারবো না। হ্যাঁ আমরা প্রডিউস করতে পারি, রিপ্রডিউস করতে পারি, কিন্তু প্রডিউস আর রিপ্রডিউসের মধ্যে তফাৎ। গোড়া থেকে তৈরি করে একটা জিনিস নিয়ে আসা, আর একটা আমাকে দিল, এটা আমি এখানে অ্যাসেম্বলির মতো করলাম আর কি, সেটা আমরা বোধহয় এরা পারবে। তো সেটাও যদি করতে পারি তাতেও আমরা কিন্তু দ্যাট ইজ রিজনেবল, যদি আমাদের সেই ক্যাপাসিটি ডেভেলপ করে থাকে। সুতরাং আমরা মনে করি আমরা পেয়ে যাব। আমাদের সাথে আমাদের না, যারা তো ডোনার, রিপ্রোডিউস যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের টাইমটা কেমন লাগতে পারে? এটা তো যদি ডিপেন্ড অন দি প্রডিউসার, যা প্রডিউসারটা আমাদেরকে কি দেবে, কতটুকু দেবে, কখন দেবে, তারপরে সেটা রিপ্রোডাকশন করতে কত সময় লাগে টেকনোলজির উপরে ডিপেন্ড করবে। খুব বেশি সময় তো লাগে কত না, আমি মনে হয় রহমান সাহেব বলে জানতে পারে, আমি জানি না। ওয়ান্স ইউ গেট দ্য টেকনোলজি দেন হাউ লং ইট শুড টেক, শুড নট টেক ভেরি লং আমার মনে হয়। তাও হয়তো ফিউ উইকস, মান্থস লাগতে আ পারে আর কি। না, না, তো সাইদুর রহমান, আপনি কি বলতে পারবেন যে আমাদের আসলে আমরা যদি রিপ্রোডিউস করি সেক্ষেত্রে আমাদের কতদিন সময় লাগতে পারে? আমাদের হচ্ছে কি ৭০ কোটি মানুষের দেশ। তার মধ্যে হয়তো 50% লোককে কিন্তু এই ভাইরাস, অথবা দেখা গেল যে 90% লোককে এই ভাইরাস কিন্তু প্রয়োগ করতে হচ্ছে তাদের মধ্যে মানুষ বাঁচানোর জন্য। সেটা কত সময় লাগতে পারে এবং কিভাবে সেটি সম্ভব? এটা আসলে কোন ভ্যাকসিনটা এটার উপর নির্ভর করে। যে আমি বলছিলাম যে দুটো নিউ টেকনোলজি এবং একটি হচ্ছে পুরনো টেকনোলজির ভ্যাকসিন। নিউ টেকনোলজির ভ্যাকসিন কিন্তু 1 লিটার থেকে প্রায় 1 মিলিয়ন ডোজ করা যায়, এটা ওনারা বলছেন। আমি অতটা ডিটেইল জানি না, বাট নিউ টেকনোলজির ভ্যাকসিন গুলো ওনারা বলছেন যে 1 লিটার যদি কোর তৈরি করা যায় সেখান থেকে 1 মিলিয়ন ডোজ তৈরি করতে পারবেন তারা। কিন্তু ওল্ডার টেকনোলজি কিন্তু এত বেশি ভলিউমের ভ্যাকসিন তৈরি করতে পারবে না। সো যদি ওল্ড টেকনোলজি, সেটা কি চায়নারটা? চায়নাটা সেটা নাম্বারের দিক থেকে অনেক বেশি ডোজ দেওয়া যাবে না, কিন্তু যদি এমআরএনএ বেস যেটা মডার্নারটা সেটা যদি করা হয় সে কিন্তু মিলিয়ন করা যাবে। যদি তারা ওই যেটা স্যার বললেন যে প্রোডিউসার যদি কোর জিনিসটা এখানে দিয়ে দেয়, দেন উই ক্যান রিপ্রোডিউস, আমরা এটাকে ডোজ আকারে ইউনিট হিসেবে বানিয়ে আমরা তৈরি করে ফেলতে পারবো। সেখানে অনেক কুইকলি স্যার যেটা বলছেন, ওরাও বলতেছে আসলে যে ওনারা যে ফ্যাক্টরি গুলো ভাড়া নিচ্ছে সেখানে ওনারা 2 মাসে
30 মিলিয়ন করবে, মানে এরকম ভাবে ওনাদের টেন্টেটিভ প্ল্যান। সো বিভিন্ন ছোট আর খুবই বড় ফ্যাক্টরি হচ্ছে ইন্ডিয়াতে সেরাম, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড়। হ্যাঁ, হ্যাঁ, না তাহলে তাহলে আমি একটু বুঝে নেই বিষয়টা যে চায়নাটা সেটা আমরা সহসা রিপ্রোডিউস করতে পারবো না, কিন্তু অক্সফোর্ড যেটি সেটি প্রডিউস খুব দ্রুত করা যাবে, একটু কম সময় লাগবে। বিষয়টা কি এরকম কিনা? মডার্নারটাও তাই, মডার্নারটাও যেটা আমেরিকানটা বলছি, যুক্তরাষ্ট্রের যেটাই যুক্তরাষ্ট্রেরটা, এই দুটোই নিউ টেকনোলজি, এগুলো খুবই অনেক বেশি বাড়ানো যাবে অল্প সময়ে, কিন্তু এটা হাইটেক। এই টেকনোলজিতে আমাদের ফ্যাক্টরি, এটা পৃথিবীর নতুন টেকনোলজি, অথবা এটাতে কিন্তু পুরো টেকনোলজিটাকে ট্রান্সফার করতে হবে। আর আমরা ট্র্যাডিশনাল টেকনোলজি ভ্যাকসিন বানাতে পারি, তো আমরা যদি সেটার কোর ভ্যাকসিনটা আমাদেরকে কেউ দিয়ে দেয়, আমাদের ওইটার ওই ভলিউমে আমরা বানাতে পারবো না, মানে যেটা নিউ টেকনোলজি ভ্যাকসিন গুলো যেভাবে অনেক ভলিউমে হবে। তো আমাদের হাতে যে টেকনোলজি আছে, আমরা যেটা কম্পেটেবল, সেটা আমাদের নাম্বারের দিক থেকে অনেক বেশি করতে পারবো না। আমরা যদি নিউ টেকনোলজি আনতে পারি, তাহলে আমরা নাম্বারের দিক থেকে এখানে আরেকটা বিষয় আমাকে জানতে ইচ্ছে করছে যে যেই ভ্যাকসিনটা যে আবিষ্কার হচ্ছে সেটি মানব দেহে প্রয়োগ করা হবে, কিন্তু এটার স্থায়িত্ব কতদিন হতে পারে? 1 বছর 2 বছর নাকি আপনার বাকি জীবন তার এটা দিয়ে কাজ করবে? এটা এটা তো বলা অ্যাপ্রিহেন্ড করতেছেন সবাই, অন্তত আশাবাদ। এখানে হচ্ছে সবাই মনে করতেছি আমরা এটা একদম সায়েন্টিস্ট লেভেলেও কিনা এই ভাষায় বলছে, পৃথিবীর সকল ভালো গ্রহ নক্ষত্র যদি এক লাইনে থাকে, তাহলে আমরা 2.5 বছরের মধ্যে পৃথিবীতে একটি কার্যকর ভ্যাকসিন দিতে পারবো। এটাও কিন্তু একদম সায়েন্টিস্ট কমিউনিটিতে, মানে এটা এতখানি ভাগ্য নির্ভর ব্যাপার আসলে হয়ে গেছে। মানে এখানে এইভাবে প্রেডিক্ট করা যাবে না যে 1 বছর, এখন থেকে 2.5 বছর। জি 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 জি, এটা কিন্তু তাহলে তো সহসা আমরা কোনো মানে আশার আলো দেখতে পাচ্ছি না, যত কিছু আলোচনা লিমিটেড স্কেলে পাবে। যেমন আমরা বলছি যে রিস্কি পপুলেশন, যেমন ওনারা হেলথ কেয়ার ওয়ার্কারদের দিবেন, সিকিউরিটি পার্সোনালদের দিবেন, যারা এইজড পপুলেশন তাদেরকে দিবেন, এলডারলি পপুলেশন দিবেন, কোমরবিড পপুলেশন দিবেন। সেটা হয়তো আপনার আমাদের দেশে 17 কোটির মধ্যে সেটা হয়তো দাঁড়াবে গিয়ে 60 লাখ বা 50 লাখ, এইভাবে আর কি। মানে জিনিসটাকে আপনি প্রথমে পাবেন বলতে আমরা পেয়ে যাব, এবং সেটা একটা সিলেক্টেড পপুলেশনকে দিবে, যাতে তারা প্রোটেক্টেড হয়ে গেলে কিন্তু আপনার ওভারঅল বার্ডেনটা কমে যাবে একসাথে থাকতে। কারণ আপনারা খেয়াল করবেন, এখনো যদি আমরা দেখি যে আসলে কারা ইনফেক্টেড, আপনি যদি তাদেরকে প্রোটেক্ট করেন, ভালনারেবল লোকগুলোকে প্রোটেক্ট করে ফেলেন, এবং যারা রিস্কি পপুলেশন, যারা রেগুলারলি এক্সপোজ, তাদেরকে প্রোটেক্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার হোল নেশন এক ধরনের একটা আরবিট্রারি প্রোটেকশন পেয়ে যাবে, ওভারঅল বার্ডেনটা ড্রাস্টিক রিডাকশন হবে। সো এই অ্যাপ্রোচটাই কাজে লাগবে, এবং এটা তারপরে গ্র্যাজুয়ালি 60 লক্ষ থেকে 1 কোটি গ্র্যাজুয়ালি বিল্ড আপ করবে। সো প্রথম ধাক্কাতে পপুলেশন ইপিআই এর মতন এটা সম্ভব না এই ভ্যাকসিন। না, কিন্তু এটা তাহলে দেখা যাচ্ছে মনে করা যাবে না, কখনোই মনে করা যাবে না। আপনি মনে করেন 17 কোটি লোকের 17 কোটি ভ্যাকসিন পাওয়া যাবে, আপনি মনে করতে হবে যে আমরা 1 কোটি খানিক ভ্যাকসিন যদি 50 লাখ 1 কোটি খানিক লোককে যদি ভ্যাকসিন করে যদি বেস লাইনটা যদি প্রোটেক্ট করতে পারি, কারণ এটা আমার কাছ থেকে তো আপনার কাছে ছড়ায়, তো আমাকে যদি প্রোটেক্ট করতে পারেন তাহলে আপনার কাছে যাবে না, সেইটাই হচ্ছে যে লাইন। তো সেই রকম কিন্তু সেক্ষেত্রে হয়তো মানে সমতা থাকবে না, হয়তো যারা যাদের প্রয়োজন তারা নিতে পারবে, সবাই হয়তো পারবে না। জি জি, আমাদের মতো দেশে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, অনলি ইনফ্লুয়েন্সিয়াল পারসনস উইল প্রবাবলি গেট, এন্ড যাদেরকে দেওয়া হবে সেটা পাওয়া যাবে না। এখনো যেমন টেস্ট করার জন্য লাইন দিতে হচ্ছে, তখন আবার এই ভ্যাকসিন পাওয়ার জন্য তখন লাইন দিতে হবে, টেলিফোন পেতে হবে, রিকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে, সেরকম এইসব জিনিস সম্ভাবনা আছে। দিস আর ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। ভ্যাকসিন অ্যাকচুয়ালি ইটস স্টিল ভেরি আর্লি স্টেজ টু ডিসকাস, এখনো ভেরি ভেরি প্রিলিমিনারি স্টেজে আছে। এটা দেওয়া শুরু হোক, মাস ফেজ 3 পার হলে তারপরে প্রোডাকশন, মাস প্রোডাকশন, তারপরে কে কোথায় পাবে। বড় লোকওয়ালারা তো মাল কিনে নিয়ে যাবে, আমাদের ভাগ্যে কতটুকু পড়বে। আমরা যদি দরদাম করে এটা ওটা করি, হাত পায়ে ধরে যদি কিছু নিয়ে আসতে পারি, তাহলে সেইটুকু এটা বুঝতে হবে আর কি। যেমন আমাদের অন্যান্য ভ্যাকসিন গুলোও তাই, অনেক আমাদের এই যে আমাদের বাচ্চাদের মেয়েদের যদি দেই, কি বলে এটা, ক্যান্সারের জন্য, এটা তো আমি আমার সময় শুরু করেছিলাম। হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, হ্যাঁ হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, সেটা আমার সময় শুরু করেছিলাম, এখনো আসবে করছে, এখনো পাই নাই। ইটস বিন দেয়ার ফর লং টাইম, কিন্তু আমরা এখন আমাদের দেশে আনতে পারিনি এখনো। সুতরাং ইট ইজ এ লং প্রসেস। সুতরাং এটা হয়তো যেহেতু এটা সারা বিশ্বে একেবারে করে ফেলেছে এবং সবাই চাইবে, সুতরাং আমরা কখন কতটুকু নিতে পারবো সেজন্য এখন থেকেই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কথা আপনি বলছেন, যে দিন দরবার করা, আমাদের রিলেশনশিপ তৈরি করা, আমাদের সাথে তাদের সাথে নেগোসিয়েশনে যাওয়া, এগ্রিমেন্ট করা, অল দিস থিংস, দিস ইজ দ্য টাইম। আমরা সব টাইম মিস করি, এ টাইমও মিস করে যাচ্ছি বোধহয়। আমার মনে হয় মজার বলতে পারবে যে এখনই টাইম, যে তোমারটা যদি হয় তাহলে আমাকে দিবা। আমি তো শুনেছি যে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার সাহেব তাদের সব মানুষের ভ্যাকসিন দেওয়ার জন্য নাকি অলরেডি সিরিঞ্জ কিনে ফেলেছেন।
সুতরাং এবং তাদের সাথে চুক্তি করে সিরিঞ্জ এখন ভ্যাকসিনই আসেনি, তিনি সিরিঞ্জ কিনে ফেলেছে। তো এইরকম দিস ইজ দ্য টাইম ইউ হ্যাভ টু প্রিপেয়ার। যে কথা বলছিলেন মালদ্বীপ, যে ওখানে হওয়ার আগেই তারা দে প্রিপেয়ার, কারণ ওদের 7% অফ দ্য জিডিপি হচ্ছে হেলথ বাজেট, আর আমাদের 1%-এর উপর ওঠে না। তো সেই জন্যই তো প্রবলেম আর কি। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়ার সেলফ সো দ্যাট ইউ ক্যান ডু। ওই যে কথা বলছিল রহমান সাহেব, যে আমরা আগে বলছিলাম যে আমাদের জিন এক্সপার্ট টেস্টটা আছে, কিন্তু আমাদের দেশে এখনো আনে নাই। আমি তো জানতাম যে বোধহয় সব জায়গায় পাওয়া যায় না, এখন যদি পাওয়া যায় আমাদের দেশে এসছে, কিন্তু এটা সম্বন্ধে কোনো আলোচনা নেই কোথাও, এবং কেউ কিছু বলছেন না। সরকার পক্ষ কেউ কোথাও আলোচনা নেই, আমি শুনি নেই যেটা আনা হচ্ছে। এটা কিন্তু দিস ইজ দেয়ার, এটা একেবারে গ্রামে গঞ্জে বসেই করা যায়, অত্যন্ত অল্প দামে, এবং এনিবডি ক্যান ডু দিস টেস্ট। হ্যাঁ, আমরা এইগুলো নিয়ে আরো আলোচনা করব, এবং যে ভ্যাকসিন তো পাওয়াটা একটু মনে হচ্ছে ভ্যাকসিনের এখন চাইতো দুরাশাই, ভ্যাকসিন যে আমরা পেলেও সহসা পাবো না, 2.5 বছর 2 বছর লাগবে, এবং পেলেও যারা সবাই হয়তো দৌড়ের মধ্যে যারা জিততে পারবে তারাই পাবে, এরকম একটি বিষয় আছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আরো, কিন্তু আমাদের ছোট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা বিরতির পর আবার ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে অনলাইনে অতিথি হিসেবে যুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আফামা রুহুল হক। আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ভ্যাকসিন, সেটি তো যেটি মনে হচ্ছে সাধারণ মানুষ খুব সহসা সেটি পাবে না। যদিও আপনার ৪-৫ মাসের মধ্যে এটি আবিষ্কৃত হয়, তারপরে আমাদের দেশে আসতে সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এর মধ্যে তো মানুষ নানা রকম চিকিৎসা সেবা তো তাদেরকে দিতে হবে। নানা রকম আমাদের মাস্ক পরা, হাত ধোয়া, সেই কার্যক্রম তো চলছে। আমি একটু আ মা সাইদুর রহমান, আপনার কাছে আবার একটু আসি, যে আমাদের কিছু রকম চিকিৎসা পদ্ধতি কিন্তু অলরেডি চলছে। তার মধ্যে প্লাজমা থেরাপি সেটিও চলছে। এবং কিছু ওষুধপত্র দেয়া হচ্ছে, সেটা আপনি জানেন। যে এটি আসলে কতটুকু কার্যকরী, এবং এটি কি দেয়া ঠিক হচ্ছে কিনা? এবং এর মানে ক্ষতিকারক দিকগুলো কি, সেটিও যদি একটু বলেন। খুবই সেনসিটিভ প্রশ্ন। এরকম একটি মহামারী চলমান অবস্থায় আসলে যেই ঘটনাটি গত ৩ মাস যাবৎ বিশেষ করে মানুষের ওষুধ গ্রহণের ক্ষেত্রে ঘটলো, সেটা আমি মনে করি যে আসলে 2019-20 সালের মানে বিজ্ঞানের যেটুকু অগ্রগতি হয়েছে তার সঙ্গে এটা একেবারেই মানান ছিল। সেটার জন্য আসলে আমরা মনে করি যে ওষুধের নাম উচ্চারণ করে প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়াতে মানুষকে যখন হলো যে এক্স, ওয়াই বা জেড ড্রাগটি দিলে পরে এই উপকার পাওয়া যায়, এই আতঙ্কিত মানুষের ওষুধ গ্রহণ করাটা একটা মানুষের স্বাভাবিক প্রবণতা। মানে উনি আতঙ্কগ্রস্ত, ভয় আছেন, উনি এটা নিয়েছেন, ওনারা মার্কেট থেকে কিনে ঘরে সংগ্রহ করে রেখেছেন। ঘরে যখন লক্ষণের আদিমত বা প্রথম স্তরেই ওনারা এটা খেয়ে ফেলেছেন। এটা খুবই অবৈজ্ঞানিক কাজ হয়েছে, এবং পৃথিবীতে আসলে খুব কম দেশে, আমরা খবর নিয়ে জেনেছি, পৃথিবীর খুব কম দেশে এই ঘটনাটি ঘটেছে। আসলে এটি খুবই দুর্ভাগ্য। এবং ম্যালেরিয়ার ওষুধ পর্যন্ত খেয়ে ফেলেছে আমাদের এখানে। সেটা তো আমাদের পৃথিবীর মানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট এটা বলেছেন। অতএব উনি এটার জন্য প্রধান অপরাধটা হচ্ছে ওনার। উনি এটা কোনো এভিডেন্স না থাকার পরে, ফ্রান্সের একটি ছোট্ট গবেষণায় শুধুমাত্র এভিডেন্স আছে, যে জায়গায় পৃথিবীতে 2300 গবেষণা চলমান, 42,000 আর্টিকেল পাবলিশ হয়েছে অন কোভিড অনলি। সেখানে যেখানে কোনো প্রমাণ নেই, একটি আর্টিকেলের একটি প্রমাণের উপর ভিত্তি করে এই ধরনের দাবি যখন নাকি মিডিয়াতে বলা হয়, অথবা যখন গুরুত্বপূর্ণ পদ থেকে বলা হয়, আপনি কোন মানুষটাকে দোষ দিবেন? আর যখন নাকি দোকান থেকে 2.5 লক্ষ দোকান থেকে প্রতিটা মানুষ চাইলেই ওষুধ কিনতে পারে, এটা তো সিএনএন, আমার কথা বলতেছি না, আমি মাঝখানে কথা বলছি। যখন আমাকে বুঝতে হবে যে সিএনএন বললে আমি যদি 10টা ওষুধের যথেষ্ট ব্যাখ্যা দিই, একটি মানুষও গিয়ে ওষুধ কিনতে চাইবে না, অথবা চাইলেও পারবে না। আর আমি যখন মাঝখানে কথা বলবো, আমাকে এইটুকু সতর্ক হতে হবে, আমি বাংলাদেশি মানুষ, আমার কথা শুনতে হবে, বাংলায় কথা বলছি, তিনি যেই তার বাসার সামনের দোকান থেকে যে কোনো ওষুধ কিনতে পারবেন। সেই বাস্তবতায় আমাকে আসলে এই বিজ্ঞানকে বলতে হবে, এবং বিজ্ঞানের কতটুকু উচ্চারিত হবে, কতটুকু অনুচ্চারিত হবে, আমি কাকে উদ্দেশ্য করে বলছি, এটা নীতি নির্ধারকের উদ্দেশ্য করে এই সমস্ত ওষুধের আলোচনা অথবা ভ্যাকসিনের আলোচনা আমি নাম বলতে পারি। কিন্তু সাধারণ মানুষ যেভাবে এই 4-5টি ওষুধের নাম জেনেছে, এবং লাস্টে শুধুমাত্র ওষুধ না তো অক্সিজেন সিলিন্ডার বাসায় রেখে নিয়েছে। তো আমরা কতটা আসলে, আমরা কিভাবে মানুষকে, কিভাবে তাদের আতঙ্ককে আরো বেশি ইন্টেন্সিফাই করে তাদেরকে রেমেডি, আমরা এমন সমস্ত রেমেডি দিচ্ছি যেগুলো কোনোদিনই সেলফ মেডিকেশনের জন্য অ্যাপ্রুভ না। মানে একজন মানুষ নিজে নিজে গ্রহণই করতে পারে না,
সেগুলোকে আমরা মিডিয়ার মাধ্যমে এবং জনপ্রচার করেছি, এবং আতঙ্কগ্রস্ত মানুষ অক্সিজেনের মতন ওষুধ তারা বাসায় নিয়ে রেখেছে। এটা ঝুঁকিপূর্ণ, সিলিন্ডার বাস্ট করে দিতে পারে, উনি জানবেন না কিভাবে গ্রহণ করতে হয়। এবং এরপরে হয়েছে দ্বিতীয় ভাগ, বেশ কিছু ওষুধের নাম উচ্চারণ করেছে, প্লাজমা থেরাপি বলেছেন, রেমডেসিভির ওষুধের নাম উচ্চারণ করে, আমি কখনোই করি না, আজকে বলছি। এইভাবে উচ্চারণ করার কারণে মানুষের মধ্যে এক্সপেকটেশন ডেভেলপ করেছে। ওনারা যখন হাসপাতালে ভর্তি হয়েছেন, উনি মৃত্যু হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করেছেন, এবং ওই স্ট্যাটাসের মাধ্যমে সারা দেশের মানুষ মনে করতে আরম্ভ করেছে এটাই বোধহয় চূড়ান্ত রেমেডি, এটা না দিলে বোধহয় আমার পিতা বা মাতা আসলে পৃথিবীর সেরা চিকিৎসা থেকে বঞ্চিত হলো, আমাকে জীবনের মূল্যে হলে এটা সংগ্রহ করতে হবে। এই কারখানাগুলো একেবারেই বিজ্ঞানসম্মত না, এবং এটা চিকিৎসকদের উপরে চাপ তৈরি করেছে, স্বাস্থ্য ব্যবস্থার উপর, এবং সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। ক্ষতিটা হয়েছে না, আমি একটু ডক্টর মুজাহিরুল হক আপনার কাছে আসবো। আমাদের কিছু কিছু ওষুধ কিন্তু WHO এর কাছেও পাঠানো হয়েছে যে এগুলো কার্যকরী কি, কার্যকরী কি না কি না, এবং সেটির ক্ষতিকারক দিকগুলো কি, কিন্তু WHO থেকে কোনো রিপোর্ট পর্যন্ত কিন্তু আসে নাই। সেই ক্ষেত্রে হয়তো রিপোর্ট না আসার কারণে আমাদের যে অনেক ডাক্তাররা কিন্তু একটু প্রেসক্রাইব করছেন। মানে ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। আমি একটু পেছনের প্রসঙ্গটা টানছি আমাদের, যেহেতু এটা অত্যন্ত আমাদের রৌলক স্যার আছেন এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি যে ভ্যাকসিন আসবেই এবং সেটা সময় লেগেও আসতে পারে, কিন্তু আমাদের যে প্রস্তুতিটা নিতে হবে আমরা যেন সেই প্রস্তুতিগুলি গ্রহণ করি। প্রথম যেটা আমি বলেছি যে আমাদের সরকারি যেটা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আছে সেইটার সক্ষমতা এখন কি আছে এবং এইটাকে কিভাবে আমরা সক্ষম করে তুলতে পারি এটা একটু চিন্তা করতে হবে। আর অলরেডি ICDDRB কিন্তু আমাদের টেস্টটা ফেজ 3-তে আমরা কিন্তু ICDDRB ইনভলভ হচ্ছে, তার মানে বাংলাদেশ অলরেডি একটা ইনস্টিটিউট হিসাবে ইনভলভ হয়ে যাচ্ছে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালে, এবং আমরা রেজাল্টও পেয়ে যাব। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের একটা প্রস্তুতি নিতে হবে, একটা কৌশল নিতে হবে। কৌশলটা হলো কি, আপনারা অলরেডি আলাপ আলোচনা করেছেন যে একটা প্রায়োরিটি ঠিক করতে হবে আপনাদের, যে অ্যাভেলেবিলিটি অফ এইটা যেমন এনশিওর করতে হবে, আবার আমাদের প্রায়োরিটি ঠিক করতে হবে কাদেরকে আমরা এই ভ্যাকসিনটা দেব সেইটাও ঠিক করে ফেলতে হবে তাড়াতাড়ি। কারণ এই ভ্যাকসিনটা এখন এত জরুরি হয়ে পড়ছে বাংলাদেশে যে আমাদের যেই সংক্রমণের যে মাত্রা এখন এবং যে দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে, আর আমরা যে এখনো পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছি, সমন্বয়হীনতায় ভুগছি, রাইট টাইমে রাইট ডিসিশন নিচ্ছি না, এইগুলি আমাদেরকে ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এরপরে আপনার ওষুধের কথায় যদি আসি, দেখেন WHO আজ পর্যন্ত কোনো ঔষধকে আমাদের এই COVID-19 স্পেসিফিক ঔষধ হিসাবে কিন্তু এখনো পর্যন্ত অথেন্টিকেট করে নাই। আমাকে যদি বলতে বলেন আপনি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ঔষধ কি? অক্সিজেন। আপনি যদি উপজেলা পর্যায় পর্যন্ত যে আইসোলেশন সেন্টার আমাদের উপজেলাতে আছে সেইখানে যদি অক্সিজেন, আপনি যদি ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন মাস্ক, এই তিনটা জিনিস যদি এনশিওর করতে পারেন উপজেলা পর্যায়ে, ডিস্ট্রিক্টে এসে এই তিনটার সাথে যদি ভেন্টিলেটরের ব্যবস্থা করতে পারেন, এবং আপনার ন্যাশনাল লেভেলেও যদি কোভিড হাসপাতালগুলিতে এই জিনিসগুলি যদি আনতে পারেন, 85% রুগী তো হোম কেয়ারে ভালো হয়ে যায় যেখানে নাকি অক্সিজেন লাগে না। তো সেই জায়গায় আমরা যদি অক্সিজেনটা এনশিওর করতে পারি একটা অ্যাজ এ প্রায়োরিটি বেসিস, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো কাজ হবে বাংলাদেশের জন্য। আমরা অনেক জীবন বাঁচাতে পারবো এবং অনেকে ভেন্টিলেশনও লাগবে না, আপনার ICU-তেও যেতে হবে না। তো এইটা আমাদের একটা প্রায়োরিটি ঠিক করা উচিত। নেক্সট, এখন ওষুধের কথায় যদি আপনি আসেন, আমরা যে ওষুধগুলি দিচ্ছি সেইগুলি কিন্তু আমরা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ছাড়া, আর ওই যে আমরা একটা কথা বলি না যে ট্রায়াল এন্ড এরর, সেই রকম হিসাবে কিন্তু দিচ্ছি কোন জায়গায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত না ক্লিনিক্যাল ট্রায়ালে যে ওষুধগুলি যেমন আমরা এখন বলেছি ক্লিনিক্যাল ট্রায়ালে আমাদের প্লাজমার কথা, এটা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি অনেককে শুনেছি যে প্লাজমা ব্যাংক করে ফেলতেছে তারা, তারপরে তারা সেই প্লাজমা ব্যাংক করে অলরেডি আইডেন্টিফাই করতেছে যে কাদের এই রোগ হয়েছিল এবং সুস্থ হয়েছে, তাদের থেকে তারা ব্লাড কালেক্ট করা শুরু করে দিয়েছে। কিন্তু আমরা যারা ডাক্তার তারা তো জানি যে কোন অ্যান্টিবডিটা কি টাইটারে গেলে
কার থেকে কতদিন পরে কালেক্ট করার পরে সেইটা দিতে পারবো আমরা, এবং সেইটারও আবার কতদিন পর্যন্ত তার যে ইমিউনিটিটা সেটা কতদিন পর্যন্ত থাকবে, এগুলি তো আমাদের জানা আছে। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত না WHO কোনো একটা ওষুধকে আলটিমেটলি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ার পরে ইফেক্টিভ হিসাবে দেখে এবং এটার কোনো হার্মফুল সাইড ইফেক্ট না দেখে অথেন্টিকেট করতেছে, আমরা মানে তার আগে এটি ব্যবহার আসলে করা ঠিক না। আমরা আমাদের সময়টা একটু খুব কম আছে। আমরা একটু ডক্টর রুহুল হক আপনার কাছে একটু আসবো। এই যে আমাদের ভ্যাকসিন পেতে সময় লাগবে সেটি বোঝাই যাচ্ছে আপনাদের আলোচনার মধ্য থেকে। তাহলে এই যে আমাদের আগামী ২-৩ বছর আমাদের কোন ধরনের জীবনযাত্রার মধ্যে থাকা উচিত? সেটি মানে এটাই আপনার ১ ঘন্টা সাজেশনটা ধরে কি? এই আলোচনায় ভালো, সবচেয়ে ভালো আলোচনা দরকার ছিল যে এটাই। একমাত্র পথ হচ্ছে প্রিভেনশন, একমাত্র পথ হচ্ছে নাক মুখ ঢাকো, হাত ধুয়ে থাকো, বাসায় বসে থাকো, বের হয়েও না। এইটা যদি করতে পারি ভ্যাকসিনও লাগবে না, অক্সিজেনও লাগবে না, ট্যাবলেটও লাগবে না। কিন্তু আমরা এইটা বাদ দিয়ে আর সবই চাই। না, আমরা ২ বছর কি ঘরে বসে থাকা সম্ভব কিনা? না আমাদের চাই, অর্থনীতিও তো বের চালাতে হতে হবে। বের হতে হবে, কিন্তু নিয়ম মেনে বের হতে হবে। সুতরাং আমাদের অবশ্যই অর্থনীতি চালাতে হবে বলেই আমরা এখন এখানে আছি, তা নাহলে তো সবাইকে ঘরে বন্দি করে রাখা যেত, সেটা তো যাবে না। সেজন্য সারা বিশ্বে কিন্তু সেই জন্যই অর্থনীতিকে প্রশ্রয় দিয়ে এগিয়ে আসছে। কিন্তু অন্যান্য মানুষের যে কথা শুনছে, আমরা তো কিছুই কথা শুনি না। না, কিছু লোক তো অবশ্যই শুনি, অনেকেই কথা শুনি, কিন্তু আবার অনেকেই আমরা শুনি না। সেই জায়গাটাই আমাদের চিকিৎসক শুনি না হিসেবে আমাদের নাকি শোনাতে পারি নাই আমরা? এখন কোনটাকে বললেন? যদি বলেন শোনাতে পারি নাই, তাহলে তো শোনাতে পারার ব্যবস্থাটা করতে হবে। এখন আমরা কি সেটা করছি? সেটা করছি কি করছি না সেটাই তো হলো প্রশ্ন, যে আমরা শোনাতে পারার ব্যবস্থা। দেখেন না কোথায় জানি ফিলিপিন না কোথায় বলেছিল না যে শুট এট সাইট, হ্যাঁ, বেরিয়ে আসলে গুলিই করে দেবে। তো ওই রকম অর্ডার তো থাকলে তাহলে যে শুট এট সাইট, সেই আইয়ুব খানের আমাদের মানে ল আনতে হবে, যে সেটা তো আমরা এখন পারবো না। আমরা তো এখন সভ্য হয়ে গেছি, আমরা তো এখন ডেমোক্রেসি, আমাদের এখন ফ্রিডম, আমরা তো সবকিছু চাই, ফ্রিডমও চাই, আবার মাস্ক পরানোর ফ্রিডমও চাই, আবার মানুষের অসুখ হলে গালাগালি দেওয়ার ফ্রিডমও চাই। সুতরাং সবকিছু তো একসাথে পাওয়া খুব মুশকিল। আসলে আমরা মানুষকে বোঝাতে পারি নাই। আপনারা কি কম চেষ্টা করেছেন? কোন মিডিয়া আজকে, সব মিডিয়ায় এখন খোলেন, সব মিডিয়ায় এই টপিক, ডেফিনেটলি এই ছাড়া কোনো টপিক নেই। সুতরাং আজকে ৩ মাস ৪ মাস ৬ মাস ধরে আজকে এই টপিকে ডিসকাস হচ্ছে, মানে ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টা। কিন্তু মানুষের কাছে যাদেরকে বলছি, যারা বিশ্বাসও করে না, আমাদের হবে না, আমরা রোদ্রে থাকি, আমরা গরিব মানুষ। আরেকটা সাবজেক্ট আছে, গরিব মানুষদের কেন হচ্ছে না আমি জানি না, তো হচ্ছে কিন্তু কম হচ্ছে আর কি। তো সেইটা আর গ্রামে গঞ্জে আগে ছিল না। আমার গ্রামের লোক, গ্রামের থেকে প্রতিদিন খবর আসছে এখন। আগে গ্রামে আমার সাতক্ষীরা ১টা ২টা ছিল একসময়, এখন তো শ হয়ে গেছে। আর গ্রামের মধ্যে যেখানে এখন হু করে বাড়ছে। আর গ্রামের মানুষ কাউকে বলছে না, জ্বর হলে ঘরে শুয়ে থাকছে, যখন মরার মতো হচ্ছে তখন বাইরে আসছে যে আমার তো শ্বাস বন্ধ হয়ে গেল, নিয়ে যাও। তারপরে রাস্তায় যেতে যেতে, হাসপাতালে যেতে যেতেই মরে যাচ্ছে। আমি জানি না মূল আপনাদের। বিষয়টা আমাদের সচেতন হতে হবে এবং এই যে মাস্ক পরা, আমাদের জি হাত জি জি, হাত আমাদের স্যানিটাইজ এক করা, এক মানে নম্বর পথ এই হচ্ছে জীবনযাত্রার সাথে আমাদের হয়তো অভ্যস্ত হয়ে এই যেতে জীবন, হবে এবং বহুদিন যতটাই ধরে করতে আমাদের পারবো ততটাই হয়তো আমরা নিরাপদ থাকতে পারবো। আমাদের সময় শেষ হয়তো হয়ে না, গেছে, আমাদের ডেফিনিট হয়তো না, শেষ হয়ে গেছে, ডেফিনিট। আমাদের আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আমরা অনেক সবাইকে কিছুই জানলাম, আহ্বান অনেক কিছু জানাই। বুঝলাম, কিন্তু সবচেয়ে যেটি বুঝার বিষয় যে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের সজাগ থাকতে হবে, নিরাপদ থাকতে হবে এবং নিরাপদ থাকতে পারলেই আমরা এই করোনার থেকে মুক্তি পাবো এবং সবার প্রতি সেই মুক্ত আহ্বান, থাকতে পারবো। আপনাদের সবার সবাইকে প্রতি অসংখ্য সেই ধন্যবাদ আহ্বান। জানাচ্ছি। আহমদ রুলক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাইদুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি, মোজাহিরুল হক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা যেটি এখান থেকে আজকে বুঝলাম, আমাদের ভ্যাকসিন যদি আবিষ্কৃত হয় খুব সহসা, কিন্তু আমরা সেটি পাচ্ছি না। আমাদের ২ বছর, ২.৫ বছর, ৩ বছরের সময় লেগে যেতে পারে এবং সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছতে কিন্তু আরো অনেক সময় লাগবে। কিন্তু আমাদের তো বেঁচে থাকতে হবে এবং বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের বেশি সচেতন থাকতে হবে। আমাদের হাত ধোয়া, আমাদের মাস্ক পরা এবং হাতকে সবসময় স্যানিটাইজ করে রাখা, সেই জীবনযাত্রার সঙ্গে আমাদের অভ্যস্ত বা হতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই থাকুন।